উৎসবে ব্যাসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্রবিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়স্তিষ্ঠতি স বান্ধব। উৎসবে, আনন্দে, দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে, বিদ্রোহের সময়, যুদ্ধের সময়, শ্মশানে, সর্বক্ষেত্রে, সুখে দুঃখে, বিপদে আনন্দে, সম্পদে এবং মৃত্যুতে যিনি সব সময় পাশে থাকেন তিনি একমাত্র বন্ধু নামের যোগ্য। নমস্কার বন্ধুরা, আজকের আমাদের বন্ধুত্ব এই শিরোনামের আলোচনায় স্বাগত। এই যে শ্লোকটি আবৃত্তি করলাম 2500 বছর আগে বিশ্বের সবচেয়ে সেরা যে বিশ্ববিদ্যালয় আছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়, যেখানে সারা পৃথিবী থেকে সবাই পড়তে আসে, সেই বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, পরবর্তীকালে শিক্ষক, তৎকালীন শ্রেষ্ঠ চিন্তাবিদ চাণক্যের মুখনিসৃত এই বাণী বন্ধুত্বের সর্বকালিক সর্বজাতিক সংজ্ঞা ঠিক করে দিয়েছে। আমরা বন্ধুত্বকে কি বলবো? বন্ধুত্বের সত্যিই কোনো সংজ্ঞা আছে? সত্যি কোনো একটা আবরণের মধ্যে, একটা ঘেরাটোপের মধ্যে, একটা গণ্ডির মধ্যে তাকে কি আবদ্ধ করা যায়? যায় না। বন্ধুত্বের সংজ্ঞা অসীম। তবু আমাদের সুবিধার জন্য আমরা কিছু কথা ব্যবহার করতে পারি। একটু রূপকের যদি সাহায্য নিয়ে নিই, বন্ধুত্ব কেমন? প্রচণ্ড রোদে আপনি ধরুন গ্রীষ্মকালের মধ্যাহ্ন দুপুরে আপনি রাস্তা দিয়ে চলেছেন, খুব ইচ্ছা হচ্ছে যে এই রোদটা যদি আপনার মাথায় হয়তো ছাতা নেই, নাও থাকতে পারে, তখন বিশাল বটবৃক্ষের তলায় দাঁড়ালে যে আরামের অনুভূতিটা হয়, শীতল একটা ছায়া, বন্ধুত্ব হচ্ছে সেই ছায়া। আবার আপনি প্রচন্ড বৃষ্টির মধ্যে চলেছেন, তখন কেউ যদি আপনার মাথায় ছাতা ধরে, সেই ছাতা হচ্ছে বন্ধুত্বের ছাতা। আপনি যখন প্রচন্ড দুর্বিপাকের মধ্যে আছেন, কি করবেন না ভাবতে পারছেন না, সেই সময় কেউ যদি কাঁধে হাত রেখে আপনাকে সঠিক পথ দেখায়, বন্ধুত্ব হচ্ছে সেই সঠিক পথ দেখা। আবার আপনি একটা আনন্দের মুহূর্ত যদি শেয়ার করতে চান, সেই শেয়ারে, সেই আড্ডায় যে এসে আপনার পাশে আপনার সঙ্গে অংশগ্রহণ করে, সেটা হচ্ছে বন্ধুত্বের একটা অঙ্গ। আবার আপনি যখন প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছেন, বিভিন্ন ব্যাপারে আমাদের ডিপ্রেশন আসে, তখন সেখান থেকে যে টেনে তোলার জন্য যে হাত বাড়ায়, সেই হাতটা হচ্ছে বন্ধুত্বের হাত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে বন্ধুত্বের সংজ্ঞা অনেক রকম, অনেকভাবে আমরা বন্ধুত্বের কথা বলতে পারি। তো আজকের এই যে সমাজ, আজকের এই যে বিশ্ব প্রচণ্ড জোরে যে ছুটছে, যাকে বলা হয় একটা বিস্ফোরণ ঘটে গেছে টেকনোলজির জগতে। এখন এআই আমাদের মস্তিষ্ককে চালনা করতে চাইছে, এরকম একটা সময় আমরা এসে গেছি। রকেটের যুগ তো অনেক আগে আমরা পেরিয়ে এসেছি। আমরা এখন মহাকাশে কলোনি করার কথা ভাবছি। এই ভীষণ গতিশীল যুগে বন্ধুত্বের স্থান কোথায়? এই ভীষণ গতিশীল চলমান যে ভোগবাদী যে বিশ্ব, যে বিশ্বে কি আছে? অনেক কিছু খারাপ জিনিস আছে, স্বার্থপরতা আছে, ঈর্ষা আছে, সন্দেহ আছে, প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতিযোগিতা নয়, প্রতিদ্বন্দ্বিতা আছে, একে অপরকে ল্যাং মেরে ওপরে ওঠা আছে, সব কিছু আছে। ঠিক সেই সময় কিন্তু আপনাদের এই যে প্রচণ্ড যোগে ছুটে চলা, এই ছুটে চলা ভীষণ জোরে যদি আমরা ছুটতে থাকি, আমার তো ক্লান্তি আসবে। ঠিক সেই সময় যে রেস্ট,
সেই বিশ্রামটা হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব হচ্ছে সেই বিশ্রাম, যে বিশ্রাম আমাদেরকে পরবর্তী কাজের জন্য একটা শক্তি যোগাবে, একটা আলাদা ইন্টারেস্ট যোগাবে। আমাদের মনে হবে যে হ্যাঁ, এই বিশ্রামটা দরকার। এই বিশ্রামটা যদি আমি পাই, আমি যদি কিছু বন্ধুর সাহচর্যে আমার মনের কথা ভাগ করে নিতে পারি, আমার প্রতিযোগিতা, আমার আনন্দ, আমার কষ্টের কথা যদি বলতে পারি, তাহলে আমি পরবর্তী যে ধাপ, তার জন্য আমি রসদ সংগ্রহ করতে পারব। আমি আবার নতুন উদ্যমে আমি আমার কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারব। সেটা হচ্ছে বন্ধুত্ব। তো বন্ধুত্ব আমাদেরকে, আগে অনেকগুলো নেগেটিভ কথা বললাম না, আধুনিক বিশ্বে সবচেয়ে পজিটিভ যদি কিছু ফিলিংস থাকে, সেটা পাওয়া যায় বন্ধুত্ব। অসংখ্য নেতিবাচক ফিলিংসের মধ্যে একমাত্র ইতিবাচক ফিলিংস হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব আমাদের সাফল্যের দরজা, চাবিকাঠি। বন্ধুত্ব আমাদের সুখ দুঃখের মধ্যেও একটা অন্য জগৎ এনে দেয়। বন্ধুত্ব আমাদের প্রচন্ড দুঃখের মধ্যে কান্না হয়ে যে ঝরে পড়া আর মনটাকে লাঘব করা, বন্ধুত্ব শেখায়। আচ্ছা, আপনাদের আর কয়েকটা কথা বলি যে বন্ধুত্বের সংজ্ঞা, বন্ধুত্বের এই অনেক কিছু তো বলবো। তা বন্ধুত্বের কিছু উদাহরণ আছে তো আমাদের বহু যুগ আগে, পুরাণে, মহাভারতের সব জায়গায় আছে। একটা ছোট্ট উদাহরণ আপনারা সবাই জানেন, কৃষ্ণ সুদামার বন্ধু। কিরকম? কৃষ্ণ সুদামা কোথায়? না, বৃন্দাবনে। তারা মানুষ হয়েছে, একসাথে খেলেছে, ধুলো মাটি মেখেছে, একসাথে হুটুপুটি করেছে। কিন্তু দুজনে দু জায়গায় চলে গেল। কৃষ্ণ হয়ে গেল দ্বারকার রাজা, আর সুদামা পড়ে রইল তার কুটিরে, দরিদ্র ব্রাহ্মণ, কোনো মতে যে যা দেয় তাই নিয়ে তার গ্রাসাচ্ছাদন হয়। তার বউ সব সময় তাকে অনুযোগ করছে, আরে তোমার বন্ধু, মানে বন্ধু মানে একদম বাল্য বন্ধু, আমরা তো জানি ছোটবেলার বন্ধু, সে প্রাণের বন্ধু হয়। তোমার প্রাণের বন্ধু কৃষ্ণের বিশাল রাজা, মথুরার রাজা, সারা ভারতবর্ষের লোক তাকে চেনে, আর তুমি কোথায় পড়ে আছো একটা কুড়ে ঘরে, আর নিত্য দারিদ্র তোমার সঙ্গী, আর সব সময় আমার সঙ্গে খিটিমিটি লাগছে। তো তুমি বলো গিয়ে বন্ধুকে আমার কিছু করতে, নিশ্চয়ই উনি করবেন। উনি কৃষ্ণ, ভগবান বলে কিন্তু তাকে। তো একদিন কিছু তো নিয়ে যেতে হবে বন্ধুর কাছে, অনেকদিন বাদে যাচ্ছে। সেই কোথায় গোকুলে দেখা হয়েছে বৃন্দাবনে, তারপরে এই মথুরা। দুজনের বয়স হয়েছে। তখন বললেন কি নিয়ে যাবো গিন্নি, দাও কিছু। তখন গিন্নি দেখলো কিছু চাল, কুটকুড়ো বলা যায়, সেটা একটা পুটলিতে, কেউ কেউ বলে শুকনো চিড়ে, যাই হোক চাল বা চিড়ে এরকম পুটলিতে বেঁধে সুদামাকে দিয়ে দেন। সুদামা সেটা কাঁধে নিয়ে চললো বন্ধুর সঙ্গে দেখা। দীর্ঘ পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে যখন দ্বারকার দ্বারদেশে উপস্থিত, তখন রক্ষীরা তো ঢুকতে দেবে না। কৃষ্ণের কাছে খবর গেল, কৃষ্ণ সঙ্গে সঙ্গে নিজে এসে একদম বন্ধুকে সাদরে নিয়ে গেল। নিয়ে গিয়ে যা যা অভ্যর্থনা রাজুকে অভ্যর্থনা করলো, বন্ধুকে একেবারে মানে সেই পুরোনো দিনের কথা, যেমন পুরোনো বন্ধুকে দেখলে হয়, আমাদের প্রত্যেকেরই হয় এটা, ঠিক সেরকমভাবে কৃষ্ণ করে। কিন্তু মজার ব্যাপার হলো সুদামা কিছুতেই বলতে পারলো না কৃষ্ণকে যে তার গিন্নি তাকে পই পই করে যেটা বলে দিয়েছিল, দারিদ্র, এই যে গরিব, এই যে কুড়ে ঘর, জল পড়ে বর্ষায়, কোনো কিছু বলতে পারল না। ব্যাস হয়ে গেল। 2 দিন থাকলো, 3 দিন থাকলো, তারপরে কৃষ্ণকে বললো। কৃষ্ণ তখন বলছে কি গো, তুমি আমার জন্য একদিন পরে এলে, কি এনেছো খাই? সুদামা তো ভয়ে দিতে পারছে না, লজ্জা ভয় কিরকম একটা লাগছে না, আমাদের তো লাগে এরকম। ওই অত বড় রাজা, সে বন্ধু বলেও সে রাজা, তো সেই বৃন্দাবনের ছোট বালক নয়। তখন কৃষ্ণ তার সেই পুটলিটা দেখতে পেয়ে কেড়ে নিল, নিয়ে খুলে খেতে আরম্ভ করল। সুদামা বলছে কি করছো, তো শুকনো চালের ওই গুঁড়ো একটু চিড়ে, একদম শুকনো। বলে এ আমার কাছে অমৃত, বন্ধুর দেওয়া তো, বন্ধু পত্নীর দেওয়া তো, এ আমার কাছে একটা আলাদা স্বাদ বহন করে আনে।
খেয়ে নিল কৃষ্ণ। এবার দুই বন্ধুর বিদায়ের পালা, বিদায় নিল। বিদায় নিয়ে যখন রাস্তায় আসছে তখন হঠাৎ তার মনে পড়লো গিন্নির কথা। যা, কৃষ্ণকে তো বলা হলো না, আর ফিরে যাওয়ারও কোনো অবকাশ নেই। কারণ ফিরে গিয়ে আবার বলবে, সেটা তো নিজের একটা লজ্জা হচ্ছে, একটা কি বলবো, একটা বিবেক, একটা সম্মানে বাঁধছে। তো যখন সুদামা ফিরে এলো তার কুটিরে, কুটির নেই, চিনতে পারছে না। তার স্ত্রী একেবারে রানীর মতো অভ্যর্থনা করে নিয়ে গেল, সে অন্য কথা। কিন্তু বন্ধুত্ব কিরকম হওয়া উচিত, কত বছর বাদে গরিব বন্ধুকেও কিভাবে সম্মান করা উচিত, তার একটা সবচেয়ে জাজ্জল্যমান উদাহরণ এই কৃষ্ণ সুদামার গল্প, যেটা যুগে যুগে আমাদের দেশে একটা বন্ধুত্বের উদাহরণ হিসেবে আমাদের কাছে একটা উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত হয়েছে। অসংখ্য উদাহরণ মহাভারতে আছে, ইতিহাসে আছে, আধুনিক কালে আছে, প্রচুর উদাহরণ আছে, ভীষণ উদাহরণ আছে। স্বামীজি একবার ইয়েতে গেছিলেন, বিদেশে যখন ঘুরছেন, তখন মাদাম এমা কালভে, অত্যন্ত একজন জনপ্রিয় তিনি গায়িকা এবং ব্যালে নর্তকী ছিলেন, রাশিয়ার মস্কো। কিন্তু তিনি ভিতরে ভীষণ একটা প্রচণ্ড মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। তার পারিবারিক অনেক দুর্ভোগ দুর্যোগ চলে গেছে। তার এত ভক্ত, ফ্যান যাদের বলে যাবে, তারা কিন্তু কেউ জানে না তিনি যখন গান করেন বা নর্তকী নাচ করেন, হাজার হাজার লোক তার দর্শক, কেউ কিন্তু তার মনের কথা জানে না। তো স্বামীজির সঙ্গে তখন সেখানকার যারা বিদ্যজন, তারা পরিচয় করিয়ে দিচ্ছেন বিভিন্ন সব মানুষের আর কি, বিশিষ্ট লোকেদের, বিশিষ্ট শিল্পী এমা কালভের পরিচয় করে। তা কীরকম স্বামীজি এমা কালভেকে দেখে একদম অন্য কোনো কথা না, তার গান নাচ কোনো কিছু না, বললেন যে বাছা, তুমি ঠিক সময় এসছো, অনেক কষ্টের মধ্যে তুমি আছো, এবার একটু শান্তি তোমার দরকার। তো এমা কালভেকে টাচ করার পরই এমা কালভে ঝরঝর করে কেঁদে ফেলেন। বললেন যে স্বামীজি, আপনি আমাকে চিনতে পারলেন কি করে, ঠিক আমার কথা জানতে পারলেন কি করে? স্বামীজি বললেন, বন্ধু। তারপর থেকে এমা কালভে স্বামীজির শুধু ভক্ত নয়, স্বামীজির বন্ধু হয়েছে, অনুরাগী হয়েছিল। তা বন্ধুত্ব এরকম, যে অপরের মনের কথা জানতে পারে, শুধু জানা না, অপরকে সান্ত্বনা বাণী দিতে পারে। ওই সান্ত্বনা বাণীটা এমা কালভের ভীষণ দরকার ছিল। এর পেছনে আধ্যাত্মিক মহাপুরুষ স্বামীজি বড়, সেটা অন্য কথা, কিন্তু একজন বন্ধুর সাহচর্য যে তাকে ওই দুর্যোগের সময়, ওই মানসিক যন্ত্রণার সময় যে শান্তি দিয়েছে, বন্ধু একমাত্র সেই বন্ধু। এরকম স্বামীজির জীবনে অসংখ্য ঘটনা আছে, অসংখ্য বন্ধুত্ব ছিল। আমাদের আর একজন বিখ্যাত লোক আছেন, সুভাষচন্দ্র বসু, নিশ্চয়ই আমরা জানি। তার একজন বন্ধু ছিলেন, একদম ছোটবেলার বন্ধু, স্কুল লাইফে। তিনি কিন্তু অন্য পথের প্রতীক ছিলেন একেবারে। ইনি স্বামীজির রাজনীতি, দেশের স্বাধীনতা সংগ্রাম, আইন, কিন্তু তার যে বন্ধু ছিলেন, আবাল্য বন্ধু, প্রাণের বন্ধু যাকে বলে, দিলীপ কুমার রায়, বিখ্যাত আমাদের ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের ছেলে। দিলীপ কুমার রায় কি ছিলেন? তিনি একজন গায়ক ছিলেন, তিনি সুরকার ছিলেন, তিনি কবি ছিলেন। এই দুই বন্ধু কিন্তু একসঙ্গে সন্ন্যাসী হওয়ার জন্য বেরিয়েছিলেন হিমালয়ে। তারপর দুজনের পথ দুটো আলাদা হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব আজীবন বজায় ছিল এবং সব সময় তাদের মধ্যে দেখা সাক্ষাৎ যখন না হতো, পত্রালাপ চলত। এই হচ্ছে বন্ধুত্ব, যে জীবনের ক্ষেত্র আলাদা হয়ে গেলেও, মত আলাদা হয়ে গেলেও, বন্ধুত্ব হচ্ছে প্রাণের সঙ্গে প্রাণের একটা বন্ধন। সেই বন্ধন বন্ধুত্বকে দৃঢ় করে। আর একটা কথা, বন্ধু হওয়া যায়, বন্ধুত্ব হয়, কিন্তু বন্ধুত্বকে টিকিয়ে রাখতে হয় সার জল আলো দিয়ে। সেগুলো কি? সেগুলো হচ্ছে পারস্পরিক নির্ভর, পারস্পরিক সাহচর্য,
পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং। তো বন্ধুত্বে অনেকগুলো পরত আছে। কীরকম? ইংরেজিতে যদি খুব ভালো করে বলা যায় তো বলা যাবে যে বন্ধুত্ব হচ্ছে শেয়ারিং, কেয়ারিং, বিয়ারিং, স্ট্যান্ডিং অ্যান্ড ট্রাস্ট। পরস্পরের সুখ দুঃখ শেয়ার করে নেওয়া, পরস্পরের প্রয়োজনের সময় কেয়ার করা, বিয়ারিং মানে অপরের আনন্দ এবং বেদনাকে বহন করা, স্ট্যান্ডিং পাশে দাঁড়ানো, ট্রাস্ট বিশ্বাস করা, একে অপরের প্রতি বিশ্বাস করা। তাহলে বন্ধুত্ব শুধু হবে না, বন্ধুত্ব যে সার জল আলো টিকে বন্ধুত্ব বজায় থাকে। ইংরেজি শব্দ ফ্রেন্ড, এই কথাটা একটু লেটারগুলোকে ব্যাখ্যা করে আমি শেষ করছি। আপনারা সবাই জানেন FRIEND, ফ্রেন্ড। এটাকে যদি ভাঙা যায় তাহলে কিন্তু বন্ধুত্বের একটা মিনিং ওর মধ্যে থেকে বেরিয়ে আসে। ফেথ, বিশ্বাস, একদম প্রথম কথা হচ্ছে বিশ্বাস। পারস্পরিক বিশ্বাস ছাড়া কোনো বন্ধুত্ব টেকে না, টিকবেও না কখনো। তারপরে কি আসছে আর শুধু বিশ্বাস না, রেসপেক্ট। বন্ধু পরস্পরকে সম্মান করবে। সে বন্ধুত্ব যে বয়সের সঙ্গে যে বয়সে হোক, সব বয়সে বন্ধুত্ব হতে পারে, কিন্তু সম্মান করবে, মানে তার অসম্মান কখনো প্রকাশ্যে হতে দেবে না। পারস্পরিক সম্মান, শ্রদ্ধা থাকবে। থার্ড কি? আই ইকুয়াল টু ইন্টিমেসি, মানে পারস্পরিক যে সাহচর্য। বন্ধুত্বের সাহচর্য একটা বড় কথা। সাহচর্য সবসময় কি বন্ধু পাশে থাকবে? নাও থাকতে পারে, হয়তো অনেক দূরে আছে, কিন্তু এই যে ফোন, এখন তো হয়ে গেছে ফোন, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মানে আমাদের হয়ে গেছে, তাতে কিন্তু আমরা সাহচর্য অনায়াসে পেতে পারি। বা কোনো একদিন আমরা হয়তো বছরে 2 বছরও একত্র হলাম, কিন্তু এই যে টানটা হচ্ছে ইন্টিমেসি। এই ইন্টিমেসি থাকা প্রয়োজন। তারপরে কি আসছে? ইকুয়াল টু এমপ্যাথি। সিম্প্যাথি না, এমপ্যাথি। সিম্প্যাথি হলে কারো কিছু মানে অসুবিধা হলে তাকে একটু সহানুভূতি দেখানো, তার জন্য কিছু করার না। এমপ্যাথি সহমর্মিতা, দুঃখে সুখে আনন্দে সব সময় তার সহমর্মিতা হয়, তার সব কিছুর ভাগ নেওয়া, এমপ্যাথি। এই এমপ্যাথি থাকতে হবে। তারপরে কি আসছে না? মানে নিড মানে প্রয়োজন। প্রয়োজনটা কি? 2 বন্ধু কি 3 বন্ধু একে অপরের প্রয়োজন বুঝবে, যে কখন কার প্রয়োজন আছে। না বললেও বোঝে। অনেক সময় আমরা লজ্জার খাতিরে বন্ধুকে হয়তো বলতে পারছি না, অনেক সময় বলা যায় না কখনো কখনো, কিন্তু প্রকৃত বন্ধু সে কিন্তু বন্ধুর প্রয়োজনটা বুঝতে পারে। তার কি প্রয়োজন আছে, তার কি অর্থের প্রয়োজন আছে, তার কি সাহচর্যের প্রয়োজন আছে, নাকি তার আনন্দের ভাগ নেওয়ার প্রয়োজন আছে। লাস্ট হচ্ছে ডিপেন্ডেন্স, মানে নির্ভরতা। এক বন্ধু আর এক বন্ধুর উপর সব সময় কিছু না কিছু নির্ভরতা থাকবেই। যতই আত্মনির্ভরতার কথা বলা হয়, বন্ধুর উপর নির্ভরতা থাকবে, তবে সে বন্ধুত্ব টেকসই হবে, তবে সে বন্ধুত্ব মজবুত হবে, স্থায়ী হবে। তাহলে চাণক্যের যে কথা, উৎসবে ব্যাসনে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চ ইয়স্তিষ্ঠতি সবান্ধব, এই কথা যথার্থ প্রমাণিত। ধন্যবাদ।